প্রীতম, আপনাকে জীবননগর বদলি করা হয়েছে। আপনি কাল থেকে ওখানকার অফিসের সিনিয়র অফিসার পদে কাজ করবেন। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই নিন ওখানকার কাজের সকল শিডিউল। ধন্যবাদ স্যার। তাহলে আজ বিকালে চলে যান জীবননগর। ও হ্যাঁ, আপনাকে ওখানে গিয়ে থাকা নিয়ে চিন্তা করা লাগবে না। ওখানে আমার একজন পরিচিত লোক গোপাল আছে, আমি ওকে সবটা জানিয়ে রাখবো। আপনার যখন যা দরকার হয় ওকে বললেই হবে। ঠিক আছে স্যার। আমি প্রীতম, অফিসের কাজে আজ জীবননগর যাচ্ছি। সারা দিন অফিসের কাজ শেষ করে রওনা দিতে দিতে রাত হয়ে গেছে। বাস থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলাম একটাও রিক্সা বা কোনো গাড়ি নাই। গাড়ি কেন, একটা মানুষও নাই। এমন সময় হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত বাজে 12টা। এই শীতের রাতে রাত 12টা মানে অনেক রাত। আর এত রাতে এখানে কেউ থাকবে না এটাই স্বাভাবিক। দূরে একটু দূরে তাকিয়ে দেখলাম একটা চায়ের দোকানে টিপ টিপ করে আলো জ্বলছে। আমি হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দোকানের মধ্যে একটা লোক বসে আছে। লোকটা আমাকে দেখে কড়া শব্দে বলে উঠল, কে আপনি? আর এত রাতে এখানে কি করছেন? দাদা, এখানে কি জীবননগর যাওয়ার গাড়ি পাওয়া যাবে? আপনি কে মশাই? এত রাতে এখানে সে বলছেন জীবননগর যাওয়ার গাড়ি পাওয়া যাবে? আমি প্রীতম, আমি একটা সরকারি চাকুরি করি, তাই অফিসের কাজে জীবননগর যাচ্ছি। না, এত রাতে কোনো গাড়ি পাবেন না। আমাকে বিরক্ত না করে এখান থেকে যান বলছি। আচ্ছা দাদা, জীবননগর কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা তো বলতে পারবেন? ওই রাস্তা দিয়ে সোজাসুজি গিয়ে একটা নদী পাবেন। ওই নদী পার হলেই জীবননগর। চায়ের দোকানদারের কথা শুনে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। শীতের রাত, চারিদিকটা কুয়াশায় ঢাকা, সাথে ঠান্ডা বাতাস বইতেছে। তার সাথে নির্জন রাস্তা দিয়ে একা একা হাঁটছি। রাস্তায় একটা মানুষ কেন, কোনো পাখির কণ্ঠও শোনা যাচ্ছে না। মাঝে মাঝে রাস্তার পাশ দিয়ে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শিয়ালের ডাকে বেশ ভয় করছিল। এমন সময় গরুর গাড়ির শব্দ শুনতে পারলাম। সাথে সাথে দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে দেখতেই দেখি একটা গরুর গাড়ি এই দিকে আসছে। গরুর গাড়িটার সাথে একটা হ্যারিকেন ঝুলছে, সেই আলোটা দূরে দেখা যাচ্ছে। গরুর গাড়িটা কাছাকাছি আসতে দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক চাদর গায়ে গরুর গাড়ি চালাচ্ছে। এই শীতের রাতে বৃদ্ধ লোক গরুর গাড়ি চালাচ্ছে দেখে বেশ অবাক হলাম। গাড়িটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। গাড়ির ওপর থাকা লোকটা আমাকে বলল, কোথায় যাবেন বাবু? জীবননগর যাব কাকা। ও, জীবননগর যাবেন? ঠিক আছে, চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই রাস্তায় রাতের বেলা একা একা যাওয়া ঠিক হবে না। সত্যি বলছেন? আপনি আমাকে পৌঁছে দিবেন? হ্যাঁ, সত্যি বলছি। আসুন, আমার গরুর গাড়িতে উঠে বসুন। গাড়োয়ানের কথা শুনে গাড়িতে উঠে বসলাম। গাড়োয়ান তার গরুর গাড়ি চালাতে শুরু করলো। গাড়িটা পেয়ে বেশ ভালোই হলো। এত রাস্তা হেঁটে যেতে হয়তো রাত শেষ হয়ে যেত। গাড়োয়ান কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে মেন রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চলতে শুরু করলো। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কোথায়? এই রাস্তা দিয়ে গেলে দ্রুত যেতে পারবে। আর সামনেই নদী, ওইটা পার হলেই জীবননগর। ও আচ্ছা। বাবু, কেউ ডাকলে উত্তর দিবেন না, বা কাউকে দেখলে ডাকও দেবেন না কিন্তু। ওরা কিন্তু সামনেই আছে। ওরা মানে কাদের কথা বলছেন আপনি? এই জঙ্গলে তিনারা বাস করেন। তিনারা মানে আত্মাদের কথা বলছেন? হ্যাঁ, আত্মা। আত্মার কথা শুনতেই আমার শরীরের লোম যেন খাড়া হয়ে গেল। আমি জড়সড় হয়ে বসলাম। গাড়ির মধ্যে দিয়ে পেছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে সাদা শাড়ি পরে দূরে দাঁড়িয়ে আছে। বাবু, ওইদিকে তাকিয়েন না, ওটা কোনো মানুষ নয়। আচ্ছা, আপনার ভয় করছে না ওদের দেখে? কেন বাবু, আপনার কি ভয় করছে? ভয় পায় না,
ভয় পেলেন তো মরলেন। না না, আপনি তো আছেন আমার সাথে, ভয় কেন পাবো? কেন, আমি আছি বলে আপনার ভয় করছে না? হ্যাঁ, আপনাকে পেয়ে তো আমার মনে সাহস পেয়েছি। আর যদি একা একা আসতাম তাহলে কি যে হতো আজ কে জানে। গাড়োয়ানের সাথে কথা বলতে বলতেই হঠাৎ গাড়িটা থমকে দাঁড়ায়। আমি সামনের দিকে তাকিয়ে দেখতেই দেখি একটা বড় নদী। গাড়োয়ান আমাকে বলে, বাবু, নদীর ঘাটে চলে এসেছি, নামুন। কাকা আপনার ভাড়াটা কয় টাকা? ভাড়া? এ কি কাকা, আপনি এমন করে হাসছেন কেন? আমি রাতে কারোর থেকে ভাড়া নি না, যান আপনি বাবু। সে কি কথা, আপনি ভাড়া নেন না কেন? এত কষ্ট করে এত পথ নিয়ে আসলেন। মাঝি দাঁড়িয়ে আছে, দ্রুত যান বাবু, না হলে মাঝি এক্ষুনি ওপারে চলে যাবে, তখন কিন্তু আর নৌকা পাবেন না। আমি গাড়োয়ানের এমন কথা শুনে নদীর দিকে তাকাই। দেখি একটা লোক চাদর গায়ে নৌকার উপর বসে আছে। লোকটার মুখ তেমন দেখা যাচ্ছে না, আর আমাকে ডাকছে। বাবু উঠুন, সময় পার হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ওপারে যেতে হবে। মাঝির ডাক শুনে আমি দ্রুত নৌকার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়োয়ানের কথা মনে পড়ে। আমি পেছন ফিরে তাকাই আর দেখি আমার পেছনের গাড়োয়ান নাই, সাথে গরুর গাড়িটাও নাই। আমি বেশ অবাক হয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। কিছু দূরে দেখলাম একটা গরুর গাড়ি চলে যাচ্ছে। তা দেখে ভাবলাম হয়তো গাড়োয়ান চলে যাচ্ছে। এই ভেবে আবার নৌকার দিকে হাঁটতে শুরু করলাম। নৌকার কাছে যাইতে মাঝি বলল, বাবু উঠুন, সময় পার হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ওপারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ উঠছি। নৌকার উপর উঠে বসতেই মাঝি নৌকা ছাড়লো। মাঝির চাদর দিয়ে মুখটা ঢাকা থাকায় ঠিক মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। সে তার মতো নৌকা চালিয়ে যাচ্ছিল। নৌকাটা নদীর মাঝামাঝি যাওয়ার সাথে সাথে দেখলাম নদীর মাঝে একটা গাছের সাথে দুটো লাশ ঝুলছে। ওইদিকে তাকাতেই লাশ দুটো চোখ খুলে আমায় ডাকতে শুরু করলো। আয় বলছি। এই কি, ওখানে কারা, আর ওরা আমাকে এইভাবে ডাকছে কেন? আমি এই বলে যেই মাঝির দিকে তাকাই দেখি সেখানে মাঝি নাই। এ কি, মাঝি কোথায় গেল? মাঝি দাদা, ও মাঝি দাদা, কোথায় গেলেন আপনি? এ কি হচ্ছে আমার সাথে? আমি এখন কি করব? আমি কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। মুহূর্তের মধ্যে নদীর জলে ভেসে উঠল অনেকগুলো লাশ। গাছে থাকা লাশ দুটো তখনও আমাকে ডেকেই চলেছে। কি হলো? আয় বলছি, আমাদের জগতে তোকে স্বাগতম জানাই। না, আমি কিছুতেই যাব না। না না না, আমাকে এখান থেকে দ্রুত যেতে হবে। নৌকার উপর দেখি নৌকার বৈঠা পড়ে আছে। আমি উঠে বইটার কাছে এগিয়ে যেতেই দেখি গাছে ঝুলন্ত লাশ দুটো আমার সামনে দাঁড়িয়ে আছে। কি রে, চলে যেতে চাচ্ছিস? কিন্তু তুই তো এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এ এ কি, কে কে তোমরা, আর আমাকে এইভাবে মারতে চাও কেন? কে আমরা? আমরা ওই গাছেতেই থাকি। আজ তোকেও আমাদের সাথে রেখে দিব। কিন্তু আমি কি করেছি? আমাকে কেন মারতে চাও তোমরা? আমাকে দয়া করে যেতে দাও। না, তোকে আমরা কিছুতেই ছাড়বো না। জানিস না, রাত 12টার পর নদী পারাপার হতে হয় না।
আমার ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও। আর কোনোদিন রাত 12টার পর নদী পারাপার হব না। বেঁচে থাকলে তো তুই নদী পারাপার হবি। না না, আমাকে মেরো না। এ কি, আমার পায়ে কি হলো? আমি পেছোতে পারছি না কেন? তুই আর যেতে পারবি না, আর পারবি না। না না, আমাকে মেরো না। না না না, আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। বাবু, বাবু, আপনার কি হয়েছে বাবু? এ কি, আমি বেঁচে আছি? হ্যাঁ বাবু, আপনি বেঁচে আছেন। আর এতক্ষণ যেটা দেখছিলেন ওটা ছিল আপনার স্বপ্ন। স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, তা হবে হয়তো। চলুন বাবু, আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আছি। এই রাতের বেলা একা একা যাওয়া আপনার ঠিক হবে না। ঠিক আছে, চলুন। নৌকা থেকে নেমে মাঝির সাথে হাঁটতে শুরু করি, কিন্তু এতক্ষণ যে আমি স্বপ্ন দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না। আর এত ভয়ঙ্কর স্বপ্ন দেখব এটা ভাবতেও পারি নাই। এসব ভাবছিলাম আর হাঁটছিলাম, এমন সময় হঠাৎ মাঝি থমকে দাঁড়ালো। এ কি, আপনি দাঁড়িয়ে পড়লেন যে? চলুন। আমি আর যাইতে পারবো না, আমার সময় হয়ে এসেছে। আমি এখন চলে যাব। এই কথা বলার সাথে সাথে একটা দমকা হাওয়া এসে মাঝির মুখের চাদর সরিয়ে দিল। মুখ থেকে চাদর সরে যাওয়ার সাথে সাথে আমি অবাক হয়ে যাই। দেখি যে গাড়োয়ান গরুর গাড়ি চালাচ্ছিল সেই কিনা এতক্ষণ নৌকা চালাচ্ছিল। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আপনার আর ভয় নেই বাবু, আপনি এখন নিশ্চিন্তে আপনার বাড়িতে ফিরে যেতে পারেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনার সাথে যা যা ঘটেছে ওইগুলো সবই সত্য ছিল। আর আপনি যাদের দেখতে পেয়েছিলেন ওরা ছিল আমার জামাই আর মেয়ে। ওরা এক শীতের রাতে নদী পারাপার হচ্ছিল। হঠাৎ কিছু জলদস্যু আক্রমণ করে। আমার মেয়ে আর জামাই অনেক আকুতি মিনতি করে, কিন্তু আমার জামাই আর মেয়েকে ওরা ওখানেই মেরে ফেলে। তারপর আমার মেয়ের কাছে থাকা গহনাগুলো নিয়ে জলদস্যু সেখান থেকে চলে যায়। তার মানে আপনি কোনো মানুষ না? না, আমি হলাম এক আত্মা। সেদিন পর থেকে আমি আত্মা হয়ে রাত 12টার পর সবাইকে এই নদী পারাপার করে থাকি, যেন আর কাউকে ওই জলদস্যু হত্যা করতে না পারে। বাবু, এখন আপনার আর কোনো ভয় নাই। কথা শেষ হতে না হতেই আজানের শব্দ শোনা গেল। আর আজানের আওয়াজ শোনার সাথে সাথে মাঝি অদৃশ্য হয়ে গেল। তারপর আমি হাঁটতে শুরু করলাম আমার গন্তব্যের দিকে। আর ভাবছিলাম শীতের রাতের নদী পারাপার হওয়ার মুহূর্তগুলো। আর বিশ্বাস করতে পারছিলাম না এতক্ষণ আমার সাথে যে ছিল সে কিনা মানুষ না, একটা আত্মা।